একদম সোজা কথা নয়। এই পেশাদার লোককে খুঁজে তারপর তাকে কাজ বুঝিয়ে হায়ার করার পেছনে আরও একজনের হাত আছে। এই আরেকজন লোকটা ঠিক কে হতে পারে এটাই ধরতে পারছে না মাতিম। প্রথম প্রথম সে ধরেই নিয়েছিল রজনীকে সাহায্য করার মূল হোতা তার মিনিস্টার পদপ্রাপ্ত ভাই। লোকটা যদিও কর্কশ মেজাজের, খুবই গম্ভীর এবং স্বল্পভাষী স্বভাবের, তবুও তার বিরুদ্ধে অসঙ্গত আচরণের তথ্য পায়নি মাহাতিম। লোকেরা তার রুক্ষ মেজাজের জন্যই তাকে ভয় পায়। তার স্পষ্ট মনে আছে অনামিকার ঘটনা তার কান পর্যন্ত যাওয়ার পর নিজেই সব ফেলে মাহাতিমের কাছে ছুটে আসেন। মাহাতিমের হাত ধরে করমর্দন করে সব ঝামেলা মিটিয়ে নেন। মেয়েলি ঝামেলার জন্য মাহাতিমও এসব ব্যাপারে মাটি দিয়ে ফেলে। অর্থাৎ রজনী ইবনাদের ভাইসাব একজন সৎ লোক, সে এসবে জড়িত হবে না। রজনীর দ্বিতীয় টার্গেট যে মেহিনুর সেটা সুস্পষ্ট। এর জন্য যত দ্রুত সম্ভব মেহিনুরকে এখান থেকে বিদায় করতে হবে, পাঠাতে হবে পুরনো ভিটে মাটির দিকে। হান্নান শেখ তার পরোক্ষ শত্রু। এই শত্রুতা কেবল দেশের জন্য, এতে রজনীর মতো পারিবারিক শত্রুতার জের নেই। রজনীকে রাস্তা থেকে সরানোর আগে রজনীর মূল শিকড়টাকে চিনতে হবে। শিকড় না কেটে কখনোই গাছের আগা ছাঁটা যাবে না। মেহিনুর এখন পুরোপুরি দেহ, মন এবং নিবিষ্ট অন্তঃস্থল থেকে মাহাতিমের প্রতি ঝুঁকে গেছে। যে ফাঁকটা দুজনের ভেতর জড়তা তৈরি করত, এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। হান্নান শেখের কাছে পাঠানো নিয়ে একটুও বিচলিত না মাহাতিম। মেহিনুর এখন তার প্রতি কঠিনভাবে দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বল দিকটা হান্নান শেখ কোনোভাবেই টলাতে পারবে না। যদি বিড়ালের কাছে আগে ভাগেই ইঁদুর পৌঁছে যায়, সেক্ষেত্রে বিড়াল কিন্তু সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে না, কিছুটা সময় নিয়ে কৌশলের সাথে এগোয়। মেহিনুরকে হান্নান শেখের কাছে পৌঁছে দিলে সাথে সাথে অ্যাকশনে নামবেন না হান্নান। তিনি পরিকল্পনাটা সানিয়ে নেওয়ার জন্য সময় নেবেন। এই সময়ের ভেতরেই যা করার সব করে ফেলবে মাহাতিম, তবে সময়টা খুবই কম পাবে মাহাতিম। হান্নান শেখ যতই পাষাণ, চতুর, ভয়ঙ্কর লোক হোক না কেন, মেহিনুরকে সে কিছুই করবে না। উল্টো মেহিনুরের গায়ে যেন আঘাতের আঁচড় না লাগে, তার জন্য মাহাতিমকেই কুপকাত করতে প্রস্তুত। পারলে তিনি মাহাতিমের কাছ থেকেই মেহিনুরকে দূরে সরিয়ে রাখবেন। অন্ততপক্ষে রজনীর অদৃশ্য ব্যক্তির ছোবল থেকে মেহিনুরকে দূরে রাখাই শ্রেয়। চিন্তার গভীর সুরঙ্গে থেকে বাস্তবে ফিরল মাহাতিম। মেহিনুর এখনও ফোনের ওপাশে হালকা গলায় কথা বলে যাচ্ছে। বাঁ পাশ ফিরে শুল মাহাতিম। কথাটা বুক পর্যন্ত ঢেকে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, মেনুর। মেহিনুর একটু থামল, সাড়া দিয়ে বলল, ঘুমে চোখের পাতা আপনা আপনি বুজে এলো। মাহাতিম একটুও চোখ খুলতে পারছে না। টানা কয়েকদিনের ক্লান্ত দেহটা তন্দ্রায় ডুবো অবস্থা। ঘুম জড়ানো কণ্ঠে সে বলল, সকালে ডিউটি আছে মেনুর, কলটা রাখলে রাগ করবে? মেহিনুর হেসে দিয়ে বলল, করব না। শোকের ছায়াটা চোখের নিচে কালশিটে করে দিয়েছে। গালের চামড়া ভেতরে ঢুকে মুখটা এখন এইটুকুনি দেখা যায়। চোখের পানি শুকিয়ে এলেও বুকের শূন্যতা পূরণ হয়নি। এখনো শূন্য প্রান্তরটা চৌচির হয়ে খাঁ খাঁ করে। স্বামীর শেষ চিহ্ন হিসেবে ছোট সন্তানকে বুকে পিঠে মানুষ করেছে মার্জা। নিজের নির্ঘুম বহু অগণিত রাত বিসর্জন দিয়েছেন ছেলের পেছনে। বড় ছেলের পর ছোটটার প্রতি আদরের কমতি ছিল না। বাবার আদরটা না পেলেও বড় ভাই সেটা পূরণ করে দিত। আজ যে বাড়িটা খালি হয়ে গেছে, এই খালি ভাবটা কিভাবে কাটবে, কিভাবে বোঝ দেবে তার চঞ্চল ছেলেটা আর নেই। মন তো মানে না, বেহায়া মন বারবার শুধিয়ে দেয় মাহাদি কোথাও যায়নি, অথচ পাগলের মতো দু চোখ দিয়ে খুঁজতে গেলে ঠান্ডা নিথর নিষ্প্রাণ চিত্রটা ভেসে ওঠে। বুকটার ভেতর ঝড় উঠে যায়। সব কিছু তীব্র জলোচ্ছ্বাসের মতো ভেঙে চুরে শেষ হয়ে যায়। চারদিক যেন মাহাদির হাসি হাসি কলরব মিশে আছে। আঙুল ধরে ধরে সদ্য হাঁটার স্মৃতিগুলো আজও সজীব। এই তো সেদিনই টুল ধরে ধরে দাঁড়াতে শিখল, এরপর হাঁটি হাঁটি করে হাঁটতে শিখল, এরপর ঝড়ের বেগে হুড়মুড় করে দৌড়তে শিখল। সেসব স্মৃতিরা আজ কোথায়? সাদা রঙের ওড়না টেনে চোখের উপর চেপে ধরলেন। শুকনো সুতির ওড়নাটা চোখের নোনা জল শুষে ভিজে উঠল।
কিছুক্ষণ চেপে রেখে জোরে ঘষা দিয়ে চোখটা শুকনো করতে গেলেন। কিঞ্চিত ব্যথায় উফ করে ওড়নাটা চট করে সরিয়ে ফেললেন মার্জা। চোখ মুছতে মুছতে এখন চোখের আশপাশের জায়গাগুলো খসখসে হয়ে গেছে। মুছতে গেলেই এখন জলে। হঠাৎ এমন সময় বিকট রিংটনে ফোন বাজতে লাগলো। ফোন ধরার ইচ্ছেটা নিবৃত করতে চাইলেও স্ক্রিনের উপর বাবা মশাই লেখা দেখে ধরতে গেলেন। নাক টেনে কল রিসিভ করতেই সালাম দিলেন মার্জা। আসসালামু আলাইকুম বাবা মশাই, কি অবস্থা, কেমন আছেন? হান্নান শেখ কণ্ঠটা মলিন করে বললেন, মারে তোর অবস্থার কথা শুনে ভালো থাকা যায়? কি একটা খবর শোনালি, মনটাকে বিশ্বাসিত করাতে পারছি না। মার্জা এমন কথা শুনে ডুকরে কেঁদে উঠলেন। বাঁধভাঙা কান্নায় নিশ্চুপ হয়ে গেলেন তিনি। হান্নান শেখ মোদ্দা কথাটা বলার সুযোগ পাচ্ছেন না। দ্রুত কথাগুলো জেনে নিলেও তার জন্য সুবিধে হতো। মার্জা যখন কাশির জন্য কান্না থামালেন তখন হান্নান শেখ ফাঁক মতো কথাটা বসিয়ে দিলেন। ও মা, কাঁদিস না, তুই কাঁদলে কি তোর ছেলে বউ ভালো থাকবে? ওকেও তো দেখতে হবে। চুপ কর, চুপ কর, চোখ মুছে ফেল। মেহনুরের প্রসঙ্গ শুনে চোখ মুছে শান্ত হলেন মার্জা। ছেলের দুর্বোধ্য সিদ্ধান্তে এখনও তিনি নারাজ। নিজের মতের কথা জানান দিয়ে বিষণ্ণ করুণ সিক্ত কণ্ঠে বললেন, আমি কোনো কুলকিনারা খুঁজে পাই না বাবা মশাই। আমার ছেলে যে এমন নির্দয়ের মতো কাজ করে ফেলবে কল্পনাও করতে পারিনি। এক শোক না কাটাতেই আরেক আঘাত দিয়ে গেছে। আমাকে মাফ করুন বাবা মশাই। আমার ছেলের জন্য কোনো মুখে মেহেরুনের সাথে কথা বলবো খুঁজেই পাচ্ছি না। প্রত্যাশী কথাটা শুনতে পেয়ে মনে মনে আওড়ালো হান্নান। তোর আর মুখ দেখানো লাগবে না, ওই মুখ তোর কাছেই রাখ। রাগটা ভেতরে ঠেলে মিথ্যে কষ্টের অভিনয় ধরলেন তিনি। অসহন কণ্ঠে বললেন, হায় রে জীবন, আমার নাতনিটার কপালে সুখী হওয়ার কপাল নেই। সবই ভাগ্য, কি ভাগ্য নিয়ে আমার নাতনিটা আসছিল। অসহায়ের মতো কথাটা শেষ করলেন হান্নান, যেন ওপাশের ব্যক্তি কষ্টে বিষিয়ে ওঠে। একটু থেমে আবার আসল কথায় ফিরলেন। মেহিনুরকে কখন পাঠাচ্ছিস মা? আমি কি আসবো? মার্জা তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন, ছি ছি, আমাকে মেয়ে ডেকে এখন নিজেই এত দূর পাড়ি দিতে আসবেন? বাবা মশাই, আপনার আসতে হবে না। আমি আপনার নাতনিকে সুস্থভাবে পাঠিয়ে দিব। আমার ঘরের লক্ষ্মীকে অসুস্থ শরীরে পাঠাবো না। টনটন করে কথাটা রাগের সাইরেন বাজিয়ে তুলল। হান্নান শেখের ইচ্ছে করল ফোনের মধ্যেই এক গাদা বিশ্রী কথা শোনাতে। সহ্য আর ধৈর্য দুটোই যে কতকাল যাবৎ ধারণ করে আছে সেটা কে বুঝবে। এসব নাটকীয় তামাশা দেখলে তার রীতিমতো বিরক্ত লাগে। হান্নান শেখ কথা বাড়ালেন না। বাকি কথাটুকু সেরে টুপ করে কল কেটে দিলেন। এখন সাধুগিরি করে থাকাটা একটু অদ্ভুত ও দুর্লভ শিল্প, যেটা সব মানুষ সহজে পারে না। মুখে খিলিপান পুড়ে চিবোতে লাগলেন তিনি। বিছানার তোষক আলগি দিয়ে গুপ্তফোনটা গুরুত্বপূর্ণ কলের জন্য বের করলেন। এবার এটাকে কাজে লাগাতে হবে। দুবার টোন যেতেই রিসিভ হলো কলটা। সতর্ক কণ্ঠে একটা মেইল ইস্যুর সালাম দিতেই হান্নান শেখ জবাব দিলেন, তোর ফোন ধরতে এত টাইম লাগলো কেন? তোর রান্নার ঘরের গুষ্টি ঠিক আছে, ঠিক আছে, চাপা, দূরে গিয়ে মরবি। বাড়িয়ে খবর দে। মাঝরাইতে মানে? মাঝরাইতে পেঁচাল পারছে, সব শুনছস? কতক্ষণ? জানোয়ারের বাচ্চা কি কথা বলছে শুনোস নাই? তোর প্রেমী পীড়িতের খবর দিতে বলি নাই? মেহেরুর কোনখানে থাকার কথা বলছে? গ্রামে? ঠিক আছে, আচ্ছা রাখ, ব্যাংকে সময় মতো টাকা পাবি, নম্বর ভুল দিস না। হান্নান শেখ সকাল সকাল নাস্তা সেরেই মার্জাকে কল করলেন। তখন কেবল হাত মুখ ধোয়া মেহিনুর নিস্তেজ শরীরে বিছানায় হেড সাইডে পিঠ লাগিয়ে বসে আছে। হাতের কাছে ফোন বাজতে থাকলে নার্স মহিলাটা রিসিভ করে ইয়ারফোনের ব্যবস্থা করে দিলেন। গত রাতের মতো রুম থেকে চলে যেতেই কথা শুরু করলো মেহিনুর। এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ আকস্মিকভাবে মার্জা ছুটে আসলো। দরজায় নক না করে ভেতরে ঢুকলেন তিনি। তখনই দেখতে পেলেন তার বউ ইতিমধ্যে ইয়ারফোনে কথা বলছে। তাকে দেখে অবশ্য চুপ করে তাকিয়ে আছে।
অপর পাশে মেহিনুরের চুপটি পেয়ে মাহাতিম অস্থির হয়ে উঠলে মেহিনুর জানায় মা এসেছে, দাদাভাই তার সঙ্গে কথা বলতে চায়। মাহাতিমও জানিয়ে দেয় সে এখন নাস্তা করছে, এই নাস্তার টাইমটুকুই কথা বলার জন্য বরাদ্দ, এরপর সে কথা বলতে পারবে না। এদিকে মার্জা হান্নান শেখের সাথে কথা চালাতে গিয়ে শেষমেশ নিরুপায় হয়ে ফিসফিসিয়ে বলল, এটা রাখ মেহনুর, দেখ বাবা মশাই তোর সাথে কথা বলার জন্য চাপাচাপি করছে, বেশিক্ষণ বলবে না, এই তো 2 মিনিট। মেহিনুর কি করবে বুঝতে পারল না। মেহিনুর এদিকে দুই তরির মধ্যে পা ডোবানোর মতো ঝামেলায় পড়ল। মার্জা ব্যাপারটা সহজ করে দিলেন, হান্নান শেখের কলটা লাউডে দিয়ে মেহিনুরকে কথা বলতে বললেন। ততক্ষণে কান থেকে ইয়ারফোন খুলে দিল মার্জা। মাহাতিমের কলটাও লাউডে ফেলে দুটো ফোনই একসাথে মেহিনুরের কোলে রেখে দিলেন। রুম থেকে বেরোনোর পূর্বে তিনিও মাহাতিমকে কলের ভেতর ফিসফিসিয়ে 2 মিনিটের জন্য কল কাটতে বললেন। কিন্তু মাহাতিম কী ভেবে যেন কলটা কাটল না, চুপ করে হান্নান শেখের কথাটা শুনতে লাগলো সে। আমি ভালো আছি দাদা ভাই, রক্ত দেওয়ার পর এখন একটু ভালো লাগছে। আমার কাছে যতদিন ছিলে এমন অসুখে পড়নি। ওই ঠান্ডা থেকে হালকা হালকা নিউমোনিয়া হতো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে নাই হয়ে যেত। এখন তো সুস্থ আছি দাদা ভাই, এখন তো কোনো সমস্যা নেই। অসুস্থ হলে রাত জাগো না দাদু। গলা ব্যথা নিয়ে কিভাবে যে কথা বলছো? হাত মুখ ধুয়েছো? মুখে কিছু দিয়েছো? হাত মুখ ধুয়েছি, এখনো নাস্তা। হঠাৎ মাহাতিমের খাওয়া থেমে গেল। মুখের খাবারটা তাড়াতাড়ি গিলে সে কলটা কেটে দিল। যত দ্রুততার সাথে সম্ভব সঙ্গে সঙ্গে সৌভিককে কল লাগিয়ে বলল, হ্যালো সৌভিক, সৌভিক তুই আমার কথা মন দিয়ে শোন। তুই আজ বিকেলের মধ্যেই মেহনুরকে নিয়ে গ্রামে যাবি, প্লিজ কোনো কিন্তু এই মুহূর্তে জিজ্ঞেস করিস না। সৌভিক অফিসের গাড়ি ড্রাইভ করে সাইডে পার্ক করে বলল, তোর কি একটু পরপর মাথা খারাপ হয়ে যায়? আজ কি করে সম্ভব? ডাক্তারই তোকে জার্নি করার পারমিশন দেবে না। মাহাতিম অস্থির হলেও ঠান্ডা মাথায় বলল, বাড়িতে গুপ্তচর ঢুকেছে সৌভিক, প্লিজ ব্যাপারটা বোঝার ট্রাই কর, কোনো অঘটন ঘটার আগে ওকে সরিয়ে ফেল। সৌভিক এবার ভীত শঙ্কিত অবস্থায় বলল, তুই আনসারি নিবাসের কথা বলছিস? কিভাবে সম্ভব মাহাতিম? বাড়িতে তো নীতিরা আছে শুধু। তুই কি করে বুঝলি এখানে গুপ্তচর ঢুকেছে? সৌভিক থতমত খেয়ে মহাবিস্ময়ে হাঁ হয়ে আছে। তার মাথা ঘোলাটে হয়ে গেছে, চিন্তাশূন্য হয়ে খারাপ অবস্থা। তাড়াতাড়ি ফোন কেটে ড্রাইভ করছে সে। দ্রুত আনসারি নিবাসে পৌঁছে মেহনুরকে সরিয়ে ফেলতে হবে। স্পিড বাড়িয়ে দ্রুততার সাথে গাড়ি ছোটালো। এদিকে মাহাতিমের প্রখর বুদ্ধি দেখে প্রশংসা না করে পারল না। দূর থেকেও সামান্য একটা ফোন কলের মাধ্যমে চরম একটা ব্যাপার ধরে ফেলেছে। ব্যাপারটা সাধারণ মানুষের ধরার কথা না। সামান্য একটা বাক্যের মধ্যে যেভাবে বেফাঁস কথা বেরিয়ে গেছে সেটা ভাবতেও গা ছমছম করছে। মেহনুর তার গলা ব্যথার কথা কাউকে জানায়নি। অনেক রাত পর্যন্ত যে মাহাতিমের সাথে কথা বলেছে সেটাও ওই বাক্যের ভেতর স্পষ্ট। তার মানে একটা ব্যাপার পুরোপুরি স্পষ্ট, বাড়িতে কেউ ঘাপটি মেরে বসে আছে। সে টাইম টু টাইম বাড়ির ভেতরকার খবর বাইরে চালান দিচ্ছে। মাহাতিমের কথা মতো তাড়াতাড়ি সৌভিক বাড়িতে পৌঁছে গেল। সৌভিককে দেখে সবাই আশ্চর্য হলেও সৌভিক সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত মেহনুরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ডাক্তার কোনোভাবেই দূরগামী জার্নির জন্য সম্মতি দিচ্ছিলেন না। এদিকে নাছোড়বান্দা সৌভিক জিদ ক্ষোভ দেখিয়ে হুঙ্কার করতে করতে ডাক্তারকে হসপিটালে ফিরতে বলল। এই মুহূর্তে ডাক্তারকে কিছুই বলার সময় নেই। বাড়িতে কে সাধু সেজে বসে আছে সেটা মাহাতিমও জানে না। বিপদ কতটা ঘন হয়ে ঘুরপাক খাচ্ছে কে জানে। মেহনুর নানা প্রশ্ন ছুঁড়ে জেরা করতে শুরু করলো। সৌভিক কোনোটাই উত্তর দিল না। চুপচাপ ঠোঁট বজায় রেখে শেষবারের মতো বলে ফেলল, সরি ভাবি, এক্সট্রিমলি ভেরি সরি। আমাকে প্লিজ বাধা দেবেন না। আমি যা করছি, যেমন করছি, কারোর নির্দেশ মোতাবেক। আশা করি আপনি আমার কথা বুঝেছেন। আপনি এই মুহূর্তে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, আমি সব সময় মতো বলবো। সূক্ষ্ম ইঙ্গিতটা বুঝতে দেরি করল না মেহনুর। কথায় আভাসে বুঝে গেছে মাহাতিম দূর থেকে কড়া নির্দেশ চাপিয়ে দিয়েছে।
মাহাতিমের কথা অমান্য করা অসম্ভব। মেহিনুর অসুস্থ হলেও নার্সের সহযোগিতায় রেডি হয়ে নিল। মাহাতিমের দেয়া লাগেজটায় সবগুলো শাড়ি গুছিয়ে রুম থেকে বেরোলো। অনামিকা ও রজনী প্রশ্নাত্মক দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে মেহিনুর যখন সবার কাছ থেকে একে একে বিদায় নিচ্ছে, তখন তারা দুজন একে অন্যের দিকে বিস্ময়ে চাওয়াচাই করছে। অনামিকা চোখ দিয়ে রজনীর দিকে ইশারা করলো। ইশারায় বুঝিয়ে বলল। রজনী সবার আড়ালে ডানে বামে মাথা নাড়িয়ে ঠোঁট উল্টে ফেলল। ইশারায় বুঝিয়ে দিল। জানি না। অনামিকার কৌতূহল ভাব কাটল না। সে এখন পুরোপুরিভাবে সুস্থ হলেও ডে টু নাইট ডাক্তারের কনসাল্ট মোতাবেক চলা লাগে। রজনী সরু চোখে মেহনুরের ভাবগতি বোঝার চেষ্টায় আছে। গতরাতে সে ঠিকই মাহাতিমকে ভয় দেখানোর জন্য টেক্সট পাঠিয়েছিল, কিন্তু সেটা কেবল হালকা মতন ভয় ঢুকানোর জন্য। সে যে কতটা ভয়ঙ্কর মানুষ সেটাই মাহাতিমকে তিলে তিলে ঠাউরাতে চাচ্ছিল। অথচ এখন যে সিনসিনারি দেখছে তার সাথে একটুও গতরাতে চিন্তাভাবনা মেলাতে পারছে না রজনী। মাহাতিম তো এত সহজে ভয় পাবার পাত্র নয়। তাকে টলাতে গিয়ে হাড়গোড় ভাঙার কথা। সেদিকে আরামসে মেহনুর বাড়ি থেকে বিদায় হচ্ছে, এটাই বড় চিন্তার বিষয়। মার্জা চুপচাপ ভঙ্গিতে নতমুখে দাঁড়িয়েছিলেন। ওনার ভাবভঙ্গিতে তীব্র অসন্তুষ্টের ছাপ বোঝা যাচ্ছিল। তিনি যে নিরুপায় ও নিঃস্ব, ছেলের সাথে কঠিনভাবে পরাজিত, এটা মুখ দিয়ে না বললেও করুণ দৃষ্টি দিয়ে উপচে উপচে বোঝা যাচ্ছে। মেহনুর যাওয়ার পূর্বে মার্জাকে গলা জড়িয়ে ধরল। অনেকক্ষণ চোখ বন্ধ করে জড়িয়ে রাখল। উপস্থিত সবাই নীরব দর্শকের মতো তাকানো ছাড়া হাল দর্শাতে পারছিল না। অবশ্য কারোর হাতেই কিছু করার মতো স্থিতি নেই। মাহাতিম যেখানে জড়িত সেখানে তার গর্ভধাত্রী মাও বিফল। নীতি চুপচাপ সব দেখতে থাকলেও তার মনের কোণে কিছু একটা নিয়ে খটমট লাগছিল। এভাবে তো মেহনুরকে বাড়ি থেকে পাঠানো যায় না। এর পেছনে কি গুরুতর কারণ আছে? তার ভাই মাহাতিমের মাথায় কি গভীর পরিকল্পনা ঘুরছে? নিশ্চয়ই ঘুরছে। না হলে এমন সিনেমেটিক ঘটনা সে ঘটাতে যেত না। নীতি খামোশ থাকলেও তার ভেতরটা বলছে সামনে কোনো দুঃসহ পরিণতির জন্য মাহাতিম আগেভাগে মাঠে নেমেছে। মাহাতিম নির্ঘাত নীরবে দাবার ঘরগুলো উদ্যমের সাথে সাজাচ্ছে। এই খেলাটা বুদ্ধির, আবার অনেকটা কৌশলের। প্রতিপক্ষটা কে সেটা আপাত দৃষ্টিতে না জানলেও জয়টা যেন মাহাতিমই হয়। নীতি মনে মনে তেজের সাথে কথাগুলো আওড়ালো। আজই সে মাহাতিমকে কল করবে। কী ধরনের ছলাকলা প্রস্তুত হচ্ছে তা জানা আবশ্যক। আর দেরি নয়। গাড়িটা হাইওয়েতে উঠিয়ে স্পিড আরও দ্বিগুণ করলো। ডানে মুখ ঘুরিয়ে দেখল সৌভিকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শীতল এসির ভেতরেও বিন্দু বিন্দু ঘাম কণা তার সুঢল কপালে চিকচিক করছে। স্টিয়ারিং ধরে খুব তাড়াহুড়োতে আছে সৌভিক। শান্ত দৃষ্টিতে সেটাই মেহনুর চুপ করে দেখছিল। বন্ধুদেবর সৌভিকের সাথে অতটা খোশমেজাজের সম্পর্ক নেই। অনেকটা শীতল সম্পর্কের মতোই তারা চলেছে। কিন্তু আপদে বিপদে এই সৌভিককেই পাশে পেয়েছে সবাই। আজ কেন জানি চিন্তিত মুখ দেখে একটু ভাবান্তর হলো ওর। সৌভিকের উদ্বিগ্ন হবার কারণ জিজ্ঞেস করতে মন চঞ্চল হয়ে উঠল। ভাইয়া, হাই স্পিডে ড্রাইভ করা সৌভিক চকিত মুখ ফেরালো। মেহনুরের উজবুক চাহনিটা দেখতে পেয়ে মিছে মিছে হাসি টেনে বলল, জি ভাবি, কিছু প্রয়োজন? কিছু লাগবে? খারাপ লাগছে? মেহনুর দ্রুত মাথাটা না সূচকে নাড়াতে নাড়াতে বলল, না না ভাইয়া, ওসব কিছু লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে একটা কথা বলি। প্রশ্নের আঁচ টের পেয়ে ঢোক গিলল সৌভিক। না জানি কেমন প্রশ্নের মুখোমুখি হয়ে মুখ থুবড়ে পড়তে হয়। স্বাভাবিক থাকার ভান ধরে সে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তার বলতে জিজ্ঞাসা করেন। মেহনুর সিটে গা হেলানো অবস্থায় আস্তে করে বলল, উনি আপনাকে কি বলেছেন ভাইয়া? ঠিক কি কথা শুনে আপনি অফিস ফেলে এইভাবে ছুটে এসেছেন? মিথ্যা বলবেন না ভাইয়া, দয়া করে কোনো কিছু লুকোবেন না। উনি যা বলেছেন সব কিছুই আমি জানতে চাই। সৌভিক কঠিন অস্বস্তির ভেতর পড়ে গেল। ড্রাইভটা ঠিকঠাক মতো করলেও একজোড়া প্রশ্নাত্মক দৃষ্টি তার দিকে উন্মুখ হয়ে আছে। এখন কি করে আসল কথাটা বলতে যাবে? সৌভিক ইনিয়ে বিনিয়ে মিথ্যে বানিয়ে বলল, ভাবি,
মাহাতিম আসলে তেমন কিছুই বলেনি, শুধু বলল সামনে তো আমার কাজের চাপ বাড়বে, তাই যেন দেরি না করি। তখন নানা রকম মিটিংয়ের জন্য এমনিতেও আমি সময় পাবো না, এজন্যই এখনই যেন কাজটা সেরে ফেলি, ব্যাস এটুকুই জোর দিয়ে বলেছে। মেহনুর কয়েক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সৌভিক মনে মনে ভাবল মেহনুর বোধহয় বিশ্বাস করে ফেলেছে, তাই সে চুপ করে আছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বিরোধী গলায় বলল মেহনুর, আপনি সম্পূর্ণ বানোয়াট কথা বলছেন শৌভিক ভাইয়া। উনি কখনো আপনাকে এ ধরনের কথা বলেননি। গতকাল উনি যখন কল দিয়েছিলেন উনি কিন্তু মোটেই স্বাভাবিক ছিলেন না। আপনিও গড়িমসি করে উত্তরগুলো দিলেন। অস্বাভাবিক হবার কারণ সৌভিকের জানা, তবুও অকাট্য সত্যটা মুখ ফসকে বলতে পারছে না। সামনেই একটা ট্রাফিক জ্যামে ওদের গাড়িটা থামলো। মেহনুর তার প্রশ্নের জবাব না পেলেও চুপ করে রইল। জার্নির প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। এরই মধ্যে পকেট থেকে লাগাতার কল বেজেই যাচ্ছে। বাঁ পাটা এক্সিলেটর থেকে সরিয়ে একটু সোজা করলো সৌভিক। বাঁ পকেটে হাত ঢুকিয়ে বাজতে থাকা ফোনটা বের করতেই রিসিভ করলো সে। সৌভিক মুখটা জানালার দিকে ঘুরিয়ে কাঁচটা একটু নামিয়ে দিল, আর চোখে মেহনুর সেটাই তখন বারবার লক্ষ্য করছিল। সৌভিক খুবই নিচু কণ্ঠে কথা বলছে, ফিসফিসানির মতো শোনালেও মেহনুর কান পেতে ভাষা ভাষা কিছু শুনতে পেল। সুস্থই আছে, এখনো বমি টমি করেনি, না কিছু খাইনি, তুই টেনশন করিস না। কেন? জ্যামে পড়েছি। আর শোনার প্রয়োজন নেই, মেহনুর নিশ্চিত রূপে বলতে পারবে এটা কি করেছে। জ্যামের ভেতর উটকো অবস্থায় আটকে পড়লেও মাহাতিম তার খোঁজ খবর নিয়েই চলছে। চোখ বন্ধ করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল মেহনুর। তার জীবনে এমনও মোড় আসবে ভাবতে পারেনি সে। ছোট থেকে গ্রামের দায়বদ্ধ পরিবেশে বেড়ে উঠেছে, সেখানে সব কিছু শৌখিনভাবে পেলেও বাইরের আবহাওয়ায় মেলামেশার সুযোগ কম ছিল। গ্রামের মেয়েরা যেমন চঞ্চল, দক্ষ ও উড়নচণ্ডী স্বভাবের হয়ে থাকে, সেখানে তাদের পরিবারের 4টি মেয়েই সেসব থেকে মুক্ত। কেবল ঘরদুয়ারেই তাদের আসল সীমাটা নির্ধারণ করা থাকতো। আজ বহুদিন পর মহিমপুর গ্রামে দাদাভাইয়ের কাছে ফিরছে মেহনুর। ছোট্ট থেকে 4 আঙ্গুল ছুঁয়ে বড় হয়েছে, তার কাছে যেতে একটুখানি বিরহ লাগছে। এই বিরহ ভাবটা হয়তো মাহাতিমের জন্য। উদাসী মুখে জানালার বাইরে দৃষ্টি ফেলল মেহনুর। নীল আকাশের বুকটায় সাদা সাদা মেঘগুচ্ছ আশ্রয় নিয়েছে। হাওয়ায় ধীরে ধীরে দূর দূরান্তে পাড়ি দিচ্ছে সেগুলো। নীল বুকটা যেন খালি হয়ে হারিয়ে যাচ্ছে কোথাও। চোখ বন্ধ করল মেহনুর। চোখের সামনে কালো পর্দা নেমে পড়লেও সেখানে সুন্দর সুন্দর স্মৃতিগুলো দেখতে লাগলো। গ্রামের পরিবেশে শুনশান রাত, চারদিকে ঘোর বর্ষণে আকাশ কাঁপছে। ঠান্ডা মৌসুমের শীতল হাওয়া রুমে ঢুকছে। বিয়ের প্রথম রাত ছিল, মনে ছিল এক বুক জড়তাযুক্ত ভয়। সেই ভয়ের ভেতর যুবা পুরুষটা তার কাছে এসে অমত আবদার জুড়ে দিল। সেই আবদারটা ফেলতেও পারল না, নাকচও করল না মেহনুর। তার নীরবতাকে সম্মতি ভেবে সেদিন শুধু ওইটুকু চুমুই কোমরের ক্ষতটায় ছুঁয়ে দিয়েছিল। বাকিটা রাত সে কিছুই করেনি। সেদিন বৃষ্টিস্নাত রিসর্টের অন্ধকার কামরায় প্রথম অধর যুগলের আচ্ছাদনটা তার জীবনে প্রথম আনন্দানুভূতি ছিল। মাহাতিমের উন্মুক্ত বুকের ভেতর পুরোটা রাত নিজেকে লুকিয়ে রেখেছিল মেহনুর। মাহাতিমও তার দেহের সবটুকু উষ্ণতা দিয়ে ছায়ার মতো আগলে রেখেছে তাকে। কখনো চুলের চামড়ায় আঙ্গুল রেখে বুলিয়ে দিয়েছে, কখনো আধো আধো বুঝে আসা আঁখি পল্লবে চুমু খেয়েছে, কখনো বা বুকের কাছে ছোট্ট মাথাটা 2 হাতে ঢেকে রেখেছে সে। এমন রাত বারবার পেতে চায় মেহনুর। যদি এমন রাত পাওয়ার জন্য কষ্টও সহ্য করা লাগে, তাও সে করবে। স্বামী স্বর্গ, সুখ, পুরো ব্যাপারটাই সে বারবার, বহুবার, অসংখ্যবার পাওয়ার জন্য চঞ্চল, অস্থির, উন্মাদ হতে প্রস্তুত। 2 চোখের পাতা হঠাৎ খুলে ফেলল মেহনুর। কোলের হ্যান্ডব্যাগ থেকে ত্রস্ত হাতে মোবাইল বের করলো। পাশে থাকা সৌভিক একটু জিজ্ঞাসু চোখে তাকালেও তার মনোযোগ এখন জ্যাম ছুটা উদ্যম রাস্তার দিকে। মেহনুর কাঁপা কাঁপা আঙ্গুলগুলো কোনো রকমে স্ক্রিনে চালিয়ে দ্রুত একটা কল বসালো।
বাঁ হাতটা কাঁপতে কাঁপতে উপরে উঠিয়ে অমনি জানালার সাথে কনুই ঠেকিয়ে দিল। কনুয়ে ভর রেখে বাঁ কানে ফোন ধরল মেহনুর। গলার ঢোক গেলার গতিটা ফোনের প্রতিটা টোনের সাথে বেড়ে চলেছে। এক নাগারে বলেই যাচ্ছে একটু যেন ফোনটা ধরুক, ফোনটা যেন নিষ্ঠুরের মতো না কাটুক। হোক সে ব্যস্ত, তবু ওই ব্যস্ততা থেকে একটা মিনিট দিলেই চলবে। প্রকৃতপক্ষে হ্যালো শোনার সুযোগটা হোক। মেহিনুরের উৎকণ্ঠা দেখে সৌভিক শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ল। ড্রাইভের দিকে পূর্ণ মনোযোগ দিলেও তার ব্রেনের অন্য অংশটা স্মৃতির পাতা ঘাটছে। কতগুলো দিন, কতগুলো মাস পেরিয়ে গেছে, সে ভুলেও পেছনের দিকে ফিরে দেখেনি। পেছনের সেই বর্ণিল সুন্দর সময়গুলো, সেই রিসর্টের শেষ রাতটায় পুকুর পাড়ে বসে দুজনের গাল গল্পটা এখনও বুকের ভেতর হু হু করে আন্দোলন তোলে। শাহনাজের অশ্রু ভরা টলটলে চোখ দুটো সৌভিকের চলে যাওয়া গাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সেই শাহনাজ আজ কোথায়? শাহনাজ তাকে বলেছিল, তুমি শহরে গেলে আমাকে ভুলে যাবে সৌভিক। সৌভিক তো সত্যিই ভুলে গেছে। এমন নির্দয়ের মতো কর্মকাণ্ড করার পর আজ কি করে শাহনাজের মুখোমুখি হবে? সাহসটা কি করে পাবে সৌভিক? শাহনাজকে সে দূরে সরিয়ে রেখেছে, এদিকে শাহনাজ কঠিনভাবে মর্মাহত হয়নি। শহরে ফেরার পর শেষ একটা মেসেজ করেছিল শাহনাজ, তাও কলেজের বাইরে গিয়ে এক সহপাঠীর চোরা ফোন দিয়ে মেসেজ করেছিল। সেই মেসেজের উত্তর আজও দেয়নি সৌভিক। আমি জানি তোমরা খুব বড় লোক সৌভিক, তোমরা কোনোদিনও গ্রামের মেয়েকে বউ হিসেবে ঘরে তুলবে না। তোমার সাথে আমার যে কদিনই সম্পর্ক ছিল, সেটা যেমনই হোক একটা স্বচ্ছ সুন্দর সম্পর্ক ছিল। আমি কষ্ট পাইনি, আমার জন্য চিন্তা করো না। তোমার সাথে সুন্দর একটা গোছানো স্বপ্ন জগৎ এতদিনে ভেঙে গেছে। তোমাকে কোনোদিনও দোষারোপ করব না। সব সম্পর্ক পরিণতি যদি সুখই হতো, তাহলে ভালোবাসার মানুষকে পাওয়ার পর মানুষ প্রচন্ড খুশিতে হাউমাউ করে কাঁদতো না। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। আমার পক্ষ থেকে আর কখনো তুমি বাধা পাবে না, ঝামেলাও যাবে না। তুমি ঘর সংসার করে সুখী হও। তোমার ব্যবসায়িক জীবন, তোমার আগামীর পথ চলা যেন সফলতায় হয় সৌভিক। তুমি খুব ভালো থেকো। এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করলো সৌভিক। রুমালটা দিয়ে খুব সাবধানে চোখের অসতর্ক বিন্দুটা মুছে নিল। এমন একটা ভান করলো যেন চোখে ডাস্ট ঢুকেছে। মেহনুর এক পলক সৌভিকের দিকে তাকিয়ে ফের নিজের কাজে ফিরল। কলটা এখন শেষ টোনের কাছাকাছি এসে গেছে, যে কোনো মুহূর্তেই আপনা আপনি কেটে যাবে। ব্যথা গলাটায় আরেকবার ঢোক গেলে মৃদু ব্যথাটা চোখ খিচে সহ্য করলো। তখনই কলটা খট করে রিসিভ হতেই ব্যস্ত সুরে বলল, হ্যালো। কুচকানো চোখ খুলে এবার জোরে সোরে ঢোক গেল সে। গলায় প্রচুর ব্যথা হলেও সেটা পাত্তা দিল না মেহনুর। চাপা অস্থিরতায় স্বর নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? গাড়ির বেদম গতির জন্য সৌভিকের কান পর্যন্ত কথা যাচ্ছে না। মেহনুরের অপ্রত্যাশিত প্রশ্ন শুনে ফোনের বিপরীতে আশ্চর্য হলো মাহাতিম। কপালে অসংখ্য দাগ ফেলে গম্ভীর গলায় বলল, কেন, কোথায় আছি এটা জিজ্ঞেস করছো কেন? কি হয়েছে তোমার? মেহনুর সত্য কথাটা বলতে যেও ইতস্তত বোধ করছে। মুখটা জানালার কাছে এনে শূন্য গলায় বলল, জানি না, শুধু জানি আপনাকে দেখতে ইচ্ছে করছে। কথাটা বলেই চোখ বুজল মেহনুর। সূর্যের তাপটা সরাসরি জানালার কাচ ভেদ করে বদ্ধ চোখের পাতায় পড়ল। রৌদ্রের গাঢ় উষ্ণতা টের পেতেই ওপাশ থেকে কণ্ঠ নরম করে বলল, আমি আসবো তো। আমার বউ আমাকে স্মরণ করেছে, ডাকছে, তার কথা কি আমি ফেলে দেব? নিজের দিকে যত্ন নাও মেহনুর। যেখানে পাঠাচ্ছি সেখানকার আলো বাতাসে একটু চাঙ্গা হয়ে ওঠো। আমি ফ্রেশ হয়ে তোমাকে রাতে কল করছি। এখন রাখি, ব্যস্ত। মেহনুরের কথাটা না শুনে কল কাটল মাহাতিম। কাঁপুনি দেওয়া হাতটা আস্তে করে কোলের উপর রাখল মেহনুর। হঠাৎ হাতটা কেঁপে উঠতেই জানালা থেকে মুখ ঘুরিয়ে কোলে তাকালো সে। স্ক্রিনের নোটিফিকেশনে একটা মেসেজ শো করেছে। চলন্ত গাড়ির ঝাঁকুনির ভেতর মেসেজটায় চোখ বুলালো মেহনুর। সাথে সাথে এক ফালি রোদ্দুরের মতো উজ্জ্বল হলো মুখ। প্রাণবন্ত মিষ্টি হাসিটা তার সারা মুখ রাঙিয়ে রাঙা করে তুলল। বারবার একই মেসেজটা পড়তেই লাগলো মেহনুর।
I just want three things, Mehnur Afrin. To see you, to hug you, to kiss you. When you kissed me with love in your heart, you owned my soul.